আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যার এক্সপেন্সে এবং আমরা আজকে কথা বলতে চাই দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। আসলে সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র 2 মাসের মাথায় দেশের জ্বালানি তেল নিয়ে যে সংকট দেখা দিয়েছে, সেটা শুধু তেলের ঘাটতি বললে ভুল হবে। আসলে এটা একটা বিশাল চক্রের মধ্যে পড়েছে বাংলাদেশ, বলতে গেলে দুষ্ট চক্রের মধ্যে পতিত হয়েছে। আর এই যে চক্রটি, সেটা সম্পর্কে বলা যায় যে এই ধরনের চক্র একবার শুরু হলে, দুষ্ট চক্র, তার থেকে খুব সহজে বের হওয়া যায় না, সংকটকে আরো বড় করে তোলে। শুরুটা হয়েছে যুদ্ধ দিয়ে, ইরান যুদ্ধ দিয়ে, তেল পরিবহনের সংকট এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া থেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি খরচ বেড়েছে, তেলের সাপ্লাই কমেছে। সরকার প্রথম দিকে দাম বাড়ানোর মতন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চায়নি, কিন্তু যেটা হয়েছে, এই দেরির ফলে বাজারে একটা বার্তা গেছে, সামনে হয়তো দাম বেড়ে যেতে পারে। তখন মানুষ, ব্যবসায়ী, পাম্প মালিক সবাই নিজের মতন করে হিসাব করা শুরু করেছে। যার যতটা সম্ভব সে তেল জমিয়ে রেখেছে, জমানোর চেষ্টা করেছে, ফলে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। এবং এই যে একটা প্যানিক সিচুয়েশন, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা বলবো যে সরকার কাটিয়ে উঠতে পারেনি। এখানে দুষ্টচক্রের প্রথম ধাপটা গেল। মানুষ যদি একবার কোনো জিনিস বেশি কিনতে শুরু করে, তাহলে বাজারে তার কৃত্রিম ঘাটতি তৈরি হবেই। এবং কৃত্রিম ঘাটতি দেখলে মানুষ আরো ভয় পেয়ে যায়, ভয় থেকে আরো বেশি করে কিনতে থাকে, ফলে ঘাটতি বাড়তেই থাকে। অর্থাৎ বাস্তব সংকটের সঙ্গে আচরণগত সংকট যুক্ত হয়, এবং সেটাই ঘটেছে বাংলাদেশে। আর এখন যেটা হয়েছে, সেটা তো শুধু সরবরাহের ঘাটতি নয়, এটা এক ধরনের মানসিকতার ঘাটতিও বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হলো যে, দ্বিতীয় ধাপে যেটা হয়েছে, সরকার শেষ পর্যন্ত তেলের দাম বাড়িয়েছে। তখন যারা আগে তেল মজুত করেছে তারা লাভবান হয়েছে, কারণ তারা এখন সে মজুদ থেকে বেশি দামে বিক্রি করতে পারছে অথবা ভোগ করতে পারছে। সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হবে, কিন্তু সংকট সেখানেই থামে না। তেল শুধু তেল না, এটা পুরো অর্থনীতির চাকাকে নিয়ন্ত্রণ করে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে বাস ভাড়া বাড়ে, পণ্য পরিবহনের আনা নেওয়ার খরচ বাড়ে, ফলে জিনিসপত্রের দাম বাড়ে। সবজি, মাছ, মাংস, নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিসের দাম এখন বাড়তির দিকে যাচ্ছে। ফলে সেবা খাত এর থেকে মুক্ত হতে পারছে না, অর্থাৎ এক খাতের ধাক্কা পুরো বাজারে ছড়িয়ে পড়ছে। তারপরে সে তৃতীয় ধাপ, সরকার যদি এই ধাক্কা সামলাতে ভর্তুকি দেয়, তাহলে তাকে টাকা জোগাড় করতে হয়, ধার করতে হয়। এর প্রভাব পড়ে বাজেটে, মূল্যস্ফীতিতে, বাজারে টাকার প্রবাহে। মানে একদিকে দাম বাড়ছে, অন্যদিকে সেই দাম ঠেকা থেকে আরো অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে, তাকে সামাল দিতে হয়েছে। এইভাবে সংকটটা নিজের ভেতরেই নিজেকে খাইয়ে খাওয়ায়, যাকে বলে আর কি, সেরকম করে একটা দুষ্ট চক্র তৈরি করেছে। এই সংকটের সবচেয়ে বড় দুর্বল জায়গা শুধু অর্থনীতি নয়, সরকারের জনযোগাযোগেও। মানুষ যখন লাইনে দাঁড়িয়ে তেল কিনছে, যখন লোডশেডিং এ ভুগছে, যখন বাজারে গিয়ে প্রতিদিন মাথায় হাত দিচ্ছে, তখন তাদের কাছে কাগজে কলমে ব্যাখ্যা খুব একটা কার্যকর হয় না। এই সময় সরকারের দরকার ছিল বাস্তবতা স্বীকার করে একটা তথ্য মানুষের সামনে হাজির করা, মানুষকে জানানো তারা কি করছে, কেন করছে, কতদিন কষ্ট হতে পারে, এবং এই অবস্থায় নাগরিকদের কিভাবে সহযোগিতা করা উচিত। কিন্তু সেই জায়গায় সরকারের যোগাযোগ স্পষ্ট দুর্বলতা দেখা গেছে। অন্যদিকে যেটা করেছে, সরকার বারবার বলার চেষ্টা করছে সরবরাহে কোনো ঘাটতি নেই, কিন্তু মানুষ দেখছে যে মানুষ তেল পাচ্ছে না। এই যে কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগ ব্যর্থতা, তাকে আসলে কি দিয়ে যে ব্যক্ত করা যাবে আমরা জানি না। এই দুষ্টচক্র থেকে আরেকটা বিষয় যেটা হয়েছে, বিশ্বাসযোগ্যতা কমে এসছে। সরকার এখন যা বলছে সেটা মানুষ কতটা বিশ্বাস করছে, সেটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। একটা কথা হলো, বাস্তবতা মানতে হবে। প্রথমত দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যা কিছু করার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তেলের দাম আসলে শুরুতেই বাড়ানোর প্রয়োজন ছিল। আমদানির ভিন্ন রাস্তা খুঁজতে হবে, যখন দেখা গেল মধ্যপ্রাচ্যে সমস্যা হচ্ছে, হরমুজ প্রণালীতে সমস্যা হচ্ছে। দেরি করে বিলম্বে অ্যাকশনে গিয়ে বাজারকে গুজবের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যারা জমিয়ে রেখেছিল তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, বরং তারা বেশি দামে যেটা যেটা কিনেছিল সেটা তারা বেশি দামে বিক্রি করতে পারলো।
সবাইকে একইভাবে ভর্তুকি না দিয়ে যাদের সবচেয়ে বেশি দরকার, যেমন গণপরিবহন, কৃষি, নিম্ন আয়ের মানুষ, তাদেরকে সরকার আলাদাভাবে একটা ভর্তুকির ব্যবস্থা করতে পারত। চতুর্থত, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই হবে যে করেই হোক। আমরা দেখছি দাম কমানোর পরেও লাইন কমছে না, অর্থাৎ এখনো তাহলে সংকট রয়ে গেছে। এই সংকট মাঝারি সংকট কিংবা বড় সংকট, তার চেয়ে বড় কথা হলো যে লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে এবং আরো বেশি দীর্ঘ দেখতে পাচ্ছি। সরকারকে বুঝতে হবে যে সংকটের সময় সবচেয়ে খারাপ জিনিস হলো অনিশ্চয়তা। মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে এবং মানুষ যখন জানে না যে তার সামনে কি আছে, সে নিজের বাঁচার চিন্তায় এমন আচরণ করে যা পুরো সংকটকে আরো খারাপের দিকে নিয়ে যায়। তাই সংকটের সমাধান শুধু দাম বাড়ানো কমানোতে নয়, ভর্তুকিতেও নয়। সমাধান হলো এই দুষ্ট চক্র থেকে মানুষকে বের করে আনা, নিজে বের হয়ে আসা। এবং না হলে সংকটটা শুধু তেলের সংকটই থাকবে না, এটা বাজারের সংকট হবে, মানুষের জীবনের সংকট হবে, রাষ্ট্রের সংকট হবে, শেষ পর্যন্ত সরকারের জন্য একটি রাজনৈতিক সংকটে পরিণত হবে। এই জ্বালানি সংকট ও এর পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া অর্থনৈতিক রাজনৈতিক সংকট বিএনপি সরকার কিভাবে আগামী দিনগুলোতে মোকাবেলা করে তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে আমরা চাই সরকার সফল হোক। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।